একদিন ভাবি ডাক্তার দেখাতে গিয়েছিল। তখন আমি বাড়িতে একা ছিলাম। হঠাৎ ভাইয়া ওই কাজ শুরু করল। যখন সে আমার গাউনটা নিচ থেকে সরিয়ে দিল আমি জোরে চিৎকার করতে লাগলাম। আজ ভাইয়া সমস্ত সীমা অতিক্রম করেছে। সে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার থামানোর চেষ্টা করল। আমি রুমে জুড়ে চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবং ভাইয়া মুখ ফিরিয়ে নিল। ভাবি এসে দেখল ভাইয়া খারাপ কিছু করছে, কিন্তু ভাবি ভাইয়াকে কিছু না বলে লাইট নিভিয়ে অন্য রুমে চলে গেল। ভাবি চলে যাওয়ার পর ভাইয়া যা করল তা শেষ পর্যন্ত শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের দাঁড়িয়ে যাবে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কথা না বাড়িয়ে এবার আসল ঘটনা আসি। আমার ভাই ও ভাবি অনেক দিন ধরে সন্তান ধারণের চেষ্টা করছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও সফল হচ্ছিলেন না। আমি তখন আমার বাবা মায়ের বাড়িতে থাকতাম। হঠাৎ করে আমার ভাই আমাকে তার কাছে নিয়ে আসে এবং একাধিক রাত আমাকে তার স্ত্রীর মতো আচরণ করে কাটায়। আমি গর্ভবতী হয়ে যাই। আমার নাম বিনিতা। সবাই বলে আমি দেখতে খুবই সুন্দর। ছেলেরা আমাকে একবার দেখলে চোখ ফেরাতে চায় না। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়, কিন্তু তাদের সাহস হয়নি কখনো। আমার বিয়ে 1 বছরও টিকেনি এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমার মায়ের বাড়িতে থাকা আমার জন্য খুব কষ্টের হয়ে উঠেছিল। আমার বাবা মা আর ভাইয়ের ঠাট্টা বিদ্রূপ দিন দিন বেড়ে যাচ্ছিল। তারা সবাই মনে করত যে আমি বাড়িতে থাকলে আমার ভাই আর বিয়ে করতে পারবে না। আমার দুর্বলতার কারণে আমি তাদের কথা শুনতাম। কারণ আমি আমার ইচ্ছামতো প্রেম করে বিয়ে করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে 1 বছরও টিকেনি। আমার ফুফাতো ভাই জানান যে তার মামা ও মামি কতটা নিষ্ঠুর স্বভাবে। সে আমাকে বলল, আপু তুমি আমাদের বাড়িতে চলে এসো, এখানে তুমি শান্তিতে থাকতে পারবে। আমার জীবন অনেক চেষ্টার পরেও স্বাভাবিক রাখতে পারিনি, কারণ তার পরিবারের সদস্যরা আমার সম্পর্কে ভুল ধারণা পোষণ করেছিল। আমি 24 বছর বয়সে বিয়ে করেছিলাম এবং 25 বছর বয়সে ডিভোর্স পেয়েছিলাম। সেই দিনগুলোর কথা বারবার মনে করতে চাইতাম না। তাই যখন রতন ভাইয়া আমাকে তার বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানালো, আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম যে আমি আমার মা বাবার বাড়িতে থাকবে না। আমার জিনিসপত্র গুছিয়ে বাসে চড়ে রওনা দিলাম, কারণ আমার মা বাবাও চেয়েছিল আমি যেন বাড়িতে না থাকি। রতন ভাইয়ের সঙ্গে আমার ছোটবেলার বন্ধুত্ব ছিল। সে এমন একজন যাকে আমি ভাই বলে ডাকতাম। তার কোনো সন্তান ছিল না, আর সে আমাকে খুব খুশিমনে স্বাগত জানান রতন দার বাড়িতে। আমি কোনো অবহেলার সম্মুখীন হইনি। সে আমার প্রয়োজনের দিকে খুব যত্ন নিয়েছিল। সেই খুশির পরিবেশে আমি 7 দিন কাটালাম। রতনদা এবং তার স্ত্রীর মধ্যে একবারও কোনো ঝগড়া দেখিনি, কিন্তু আমার কারণে তাদের মধ্যে যেন কোনো ঝগড়া না হয়। তাই আমি রতনকে বললাম যে এখন আমাকে বিদায় নিতে হবে। হয়তো আমার উপস্থিতির কারণে তোমরা নিজেদের সময় পাচ্ছেন না। রতনদা উত্তরে বলল, এখনো সময় পেলে আর কি লাভ। আমি বুঝলাম কিছু একটা সমস্যা আছে তাদের মাঝে। তাদের বিয়ের 8 বছর পূর্ণ হল। রতনদা আমাকে তার বাড়িতে কয়েকদিন থাকার অনুরোধ করল। সেদিন রাতে যে রুমে আমি ছিলাম, আমার রুমটা রতন ভাইয়ের রুমের পাশেই ছিল। আমি রুম থেকে বের হতেই রতন ভাইয়ের রুম থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল তার বোনের সাথে কথা বলছেন। আর কিছু অদ্ভুত আওয়াজ আসছিল। এত রাতে এসব কথাও আওয়াজ শুনে হঠাৎ আমার স্বামীর কথা মনে পড়ে গেল। রুমে ফিরে এসে কানে তুলো দিয়ে শুয়ে পড়লাম, যাতে কোনো আওয়াজ না শুনতে পাই এবং চোখের সামনে কোনো প্রিয় দৃশ্য না আসে। পরের দিন বাড়িতে ভাবি ও মামি আলাপ করছিলেন। মামি বললেন, জয়া, আমি কবে সুখবর শুনতে পারব? মামির প্রশ্ন শুনে জয়ের মুখ ভেঙে গেল। রতন ভাইয়া বলল, আমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে, কিন্তু এখনো ভাবিনি। জয়া ভাবে ওখান থেকে চলে যেতে। আমি মুখ গোমরা করে নিজের রুমে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না কেন এভাবে এত মন খারাপ করছে। তাই আমিও রুমে গেলাম। তাকে কাঁদতে দেখে বললাম, ভাবি তুমি কাঁদছো? মামির কথায় রতন ভাই তো তাদের বলেছে যে তোমাদের ফ্যামিলি প্ল্যানিং আছে এবং তোমরা সবাই তা মেনে চলছে, এতে খারাপ লাগা কান্না করার কিছুই নেই। তুমি এখন শহরে থাকো, তোমার চিন্তা চেতনা অনেক উন্নতি। আজকাল সন্তান জন্ম দেওয়া এত সহজ নয় এবং খরচও অনেক বেড়ে গেছে। হয়তো সময় বুঝে ভাইয়া বাচ্চা নিবে, এতে চিন্তার কি আছে? আমি কথা বলতে বলতে হঠাৎ জয় আমার কাঁধে মাথা রেখে জোরে জোরে কাঁদতে লাগল। তার কান্নার কারণ জানতে চেয়ে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, জয়া ভাবি, তোমার কান্নার কারণ নিশ্চয়ই অন্য কিছু। তুমি আমাকে তোমার বন্ধু ভেবে সব বলতে পারো। জয়া ভাবি তখন বলল, তুমি যখন আমাকে বন্ধু ভেবে প্রশ্ন করেছ, আমি তোমাকে সত্য কথা বলবো, কিন্তু এটা শোনার পর তুমি আমাকে ভাবের মতো নয়, বন্ধুর মতো আচরণ করবে।
আমি জয়াকে প্রতিশ্রুতি দিলাম যে আমি তাকে বন্ধুর মতোই আচরণ করব। তখন জয়া বলতে শুরু করল, আমাদের কোনো পরিবার পরিকল্পনা নেই। সত্যি বলতে আমি মা হতে পারব না। আমার মধ্যে একটা দোষ আছে। আমি জয়াকে বুঝলাম, এত টেনশন নেওয়ার কি দরকার, মানসিক চাপ কমাও। ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে। যদি মা বাবা হওয়ার ইচ্ছা থাকে তাহলে এতিমখানা থেকে একটি শিশুকে দত্তক নিতে পারো। এতে তুমি মাতৃত্বের স্বাদ পাবে এবং সে শিশুটিও ভালো থাকবে। জয় বলল, আমাদের যদি সন্তান দত্তক নিতে হতো তাহলে আমাদের সন্তান হয়ে যেত অনেক আগেই। কিন্তু রতন আর আমি শুধু আমাদের নিজেদের সন্তান চাই। আমার মধ্যে কি অভাব আছে সমাজ এটা জানাজানি হলে আমার বদনাম হবে, আর এটাই আমরা চাই না। জয়ের কথা শুনে আমি বললাম, তোমার চেষ্টা ছেড়ে দিও না। একদিন তুমি অবশ্যই মা হবে। সেদিন সন্ধ্যায় ভাইয়া অজয় ভাবি আমাকে তাদের সাথে একটা অনুষ্ঠানে নিয়ে যাওয়ার কথা বলল। আমি প্রথমে যেতে রাজি ছিলাম না, কারণ আমি ঘরে একা থাকতে চেয়েছিলাম। কিন্তু জয় ভাবি আমাকে এত জোর করল যে সে সময় আমি রেডি হয়ে ওর সাথে যেতে রাজি হলাম। আমি যখন রেডি হয়ে রুম থেকে বের হলাম, ভাইয়া আমার প্রশংসা করে বলল, অনেকদিন পর তোমাকে সাজুগুজু করা অবস্থায় দেখছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। তার কথা শুনে আমি একটু লজ্জা পেলাম। অনুষ্ঠানে পৌঁছার পর সবাই জানতে চায় আমি কখন আসলাম। জয়া ভাবে চুপচাপ মাথা নাড়ল। বাড়িতে ফিরে আমি রুমে গিয়ে জামাকাপড় বদলে রান্নাঘরে পানি খেতে গেলাম। তখন ভাই ও জয়া ভাবে ঝগড়ার আওয়াজ ভেসে আসছিল। ভাবি বাচ্চা না হওয়ার কারণে হতাশায় কাঁদছিলেন। আমি যা ভাবিকে বললাম, এই বিষয়টা আমি আগে বুঝিয়েছি। বারবার একই কথা বলা ঠিক না এবং সেখান থেকে চলে এলাম। রান্নাঘর থেকে পানি নিয়ে সোজা রুমে এসে বই পড়তে বসলাম। কিছুক্ষণ পর জয় ভাবি আমার রুমে এসে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। আমি বললাম, ভাবে কিছু বলতে চান? তিনি এসে আমার পাশে বসলেন। 1 ঘন্টা হয়ে গেছে, আমরা পার্টি থেকে ফিরেছি, কিন্তু জয় ভাবে এখনো জামা কাপড় চেঞ্জ করেনি। সে আমার হাত ধরে বলল, তুমি আমার জন্য একটা কাজ করবে, আমার বন্ধুর মতো। সে আমাকে প্রতিশ্রুতি দিতে বলল যে আমি তাকে অস্বীকার করব না। আমি জানি সে আমার কাছ থেকে কি চাইবে। হয়তো সে আমাকে শপিং করতে বলবে, না হয় কিছু ব্যক্তিগত কথা শেয়ার করবে। আমি ভাবিকে বললাম, তুমি যা বলবে আমি করতে প্রস্তুত। তার কথা শুনে হেসে বললাম, হ্যাঁ, তুমি মা হয়ে যাবে। জয় ভাবে বলল, আমার কথা পুরোপুরি শোন, আমি মা হতে চাই, কিন্তু তোমার মাধ্যমে। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আমার মাধ্যমে মানে কি? জয়া ভাবেই বলল, তুমি কথা দিয়েছ, তাই প্রত্যাখ্যান করতে পারবে না। গত 7 বছর ধরে আমি মা হওয়ার জন্য আকুল হয়ে আছি। আমরা লাখ লাখ টাকা হাসপাতালের খরচ করেছি। আমি কত ইনজেকশন নিয়েছি। এখন আমি চাই তুমি রতনের সাথে কিছু রাত কাটাও, তাকে ভালোবাসে। তার কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। ছোটবেলায় যার সাথে খেলেছি, যাকে কাল পর্যন্ত ভাই বলে ডাকতাম, তার বউ আমাকে এভাবে বলছে। আমি বললাম, তুমি এসব কি বলছো? জবাবে বলল, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই বলেছি। তোমাকে এই কাজ বিনা পয়সায় করতে হবে না। আমরা তোমাকে 25 লক্ষ টাকা এবং একটি বাড়ি দ্বীপ জলাভাবের প্রস্তাব শুনে আমি ভাবনায় পড়ে গেলাম। আমি জানতাম আমার নিজের বিউটি পার্লার খুলতে পারলে ভালো হতো। এই 25 লক্ষ টাকা দিয়ে আমি একটি ব্যয়বহুল প্রফেশনাল কোর্স করতে পারতাম এবং বড় একটা পার্লার খুলতে পারতাম। কিন্তু জয় ভাবে প্রস্তাব শুনে আমি বললাম, এসব কি বলছো তুমি? ভাইয়া কি সব জানে? ভাবি বললেন, তোর ভাই রেডি আছে, আর হ্যাঁ, আজকে ভাইয়া না রতন বলে ডাকবে। আমায় দেখে ভাইয়া উঠে দাঁড়ান। তাকে দেখে আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। ভাইয়া জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই প্রস্তুত? আমি বললাম, হ্যাঁ, আমি প্রস্তুত। তখন জয় ভাবে বলল, এখন থেকে ভাইনা রতন বলে ডাকবে। তারা সন্তান চেয়েছিল, আর জয়া ভাবিমা হতে অনেক কষ্ট সহ্য করেছিল। আমার বয়স এখন 26 বছর। আমি জানতাম না ভবিষ্যতে বিয়ে করব কিনা, বা কেউ আমাকে তার মনের জায়গা দেবে কিনা। রতন আমার ফুফাতো ভাই, তাই ছোটবেলা থেকেই বিয়ে করতে পারিনি। কিন্তু সব ভুলে আমি কাজ আর ন্যায্য পাওনা নিতে যাচ্ছিলাম, যাতে ভবিষ্যতে আর কারো সাহায্য নিতে না হয়। আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম। হঠাৎ জয় ভাবে বলে উঠল, আমরা এখনই পার্টি থেকে ফিরেছি। তুমিও ক্লান্ত, আজ বিশ্রাম নাও, কাল থেকে শুরু হবে। আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম। রাতের খাবার খেয়ে পরের দিন আসতে কিছুক্ষণ পর জয় ভাবে এসে বললেন, রতন কখনো অন্য মেয়ের দিকে তাকায় না, কিন্তু এখন সে যা করবে আমাদের জন্য করবে। তার হাতে একটা নাইট গাউন ছিল, যা অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিল। তিনি বললেন, তুমি এই পোশাক পরে রতনের রুমে যাও, সে তোমার দিকে আকৃষ্ট হবে।
জয়া ভাবি বললেন, মনে রেখো এটা শুধু একটা চুক্তি, অন্য কোনো ভাবনা আনবেন না। এই চুক্তি মনে রেখে আমি রতন ভাইয়ের রুমে গেলাম। শুধু আমার ভবিষ্যতের কথা ভেবে মাথা নেড়ে রতন ভাইয়ের ঘরে চলে গেলাম। রতন ভাই রুমের কোথাও দেখা যাচ্ছিল না। জয়া ভাবে তাকে তার রুমে ডাক আসে। তখন বাথরুমে ছিল। জয়া ভাবে বলল, তাকে আমার রুমে এসেছে। রতন বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। জয়া ভাবি বুঝতে পেরে বেরিয়ে গেল। আমি রুমের আলো নিভিয়ে দিলাম। রতন ভাইয়া বাথরুম থেকে বেরিয়ে এসে আমার পাশে বসল। আমরা কেউই কিছু বলছিলাম না। হঠাৎ নতুন ভাইয়া আমার ঘাড়ে হাত রাখল। আমি মনে করলাম এটা আমার ভবিষ্যতের জন্য একটা চুক্তি, আমাকে এটা করতেই হবে। তাছাড়া আমি এক দম্পতিকে বাবা মা হওয়ার সাহায্য করেছিলাম মাত্র। রতনের সাথে কাটানো রাতের পর আমি গর্ভাবস্থার উপসর্গ অনুভব করলাম। এখন আমি নিজেই ঘর অন্ধকার করে দিলাম। রতনও তাই চেয়েছিল। 1 মাস পর আমি মশলাদার খাবার খেতে লাগলাম। রতন আমাকে তার এক বন্ধুর কাছে চেক আপের জন্য নিয়ে গেল। অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে রতন ও জয়া ভাবি মুখে হাসি দেখে আমি খুশি হলাম। রতন আমার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠুন। রতন দ্রুত উধাও হয়ে যেত, যদিও সে তার স্ত্রীর সন্তান হওয়ার অজুহাত দেখাত। গ্রামের কিছু মহিলা তার বুকে বন্ধ বলে ডাকতে শুরু করেছিল। আমি তাকে সাহায্য করতে চেয়েছিলাম। রতন অনেক আত্মীয় স্বজন এড়িয়ে চলতে। অফিসে যাওয়ার সময় তাকে এড়িয়ে যেত এবং ঘরে তালা দেখে ফিরে যেত, যাতে জয়া ভাবে পেট দেখা না যায় এবং কারো প্রশ্নের সম্মুখীন না হতে হয়। জয়া ভাবি বাইরে যেতে হলে অনলাইনে একটি নকল পে অর্ডার করেছিলেন, যা তাকে গর্ভবতী দেখাতে। আমি বাবা মাকে জানিয়েছিলাম যে আমি শহরে কাজ করছি এবং কিছুদিন বাড়িতে ফেরা আমার পক্ষে সম্ভব নয়। প্রথম দিন মাস ধীরে ধীরে চলে গেল। তারপর 6 মাসেও পেট দেখা দিতে শুরু করল। রতন এবং জয়া ভাবি আমাকে তাদের বাড়িতে থাকার জায়গা দিয়েছিলেন, সব ধরনের সুবিধা দিচ্ছিলেন। হঠাৎ করে রতন আমার পেটে হাত রাখে। সন্তানকে অনুভব করতে চাই, তাই আমি কিছু বলিনি। গর্ভাবস্থার কারণে কখনো কখনো রাতে ঘুমাতে পারতাম না। হঠাৎ করে রতন আমার খুব কাছে চলে আসত এবং অনুচিত কাজের চেষ্টা করত। আমি জয়া ভাবিকে জানালে তিনি বললেন, কোনো ফালতু কাজ করো না। রতন প্রতিদিন আমার সাথে ঘুমায়। সে আমাদের বাচ্চার জন্য চিন্তিত। সে আমার কথা বিশ্বাস করেনি। রতন আমার কাছে রোজ আসতে শুরু করেছিল, যা শুধুমাত্র আমাদের চুক্তির অংশ ছিল। আমাদের মধ্যে চুক্তি ছিল, কিন্তু রতন আমাকে ভালোবাসতে শুরু করেছিল। একদিন সে আমার রুমে এসে আমার ভারী পেট নিয়ে না বুঝেই আমার শরীরের উপর জোর খাটাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি করছো, কিন্তু সে কিছু না বলে চালিয়ে গেল। সে আমার খুব কাছে আসতে চাই। আমি ভয়ে কিছু বলতে পারছিলাম। তিনি সেসব খুলে চলে গেলেন, আর আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম এই অবস্থা থেকে কিভাবে বের হব। আমার পেটের বাচ্চার জন্য এসব খারাপ হবে। পরের দিন সকালে জয় ভাবি আমার রুমে এলেন। আমার উঠতেও কষ্ট হচ্ছিল। জয় ভাবি আমাকে বিছানা থেকে উঠতে সাহায্য করলেন। উঠে দেখলাম বিছানা নষ্ট হয়ে গেছে। জয়া ভাবেই ভয় পেয়ে গেল। ডাক্তার ওষুধ দিয়েছেন, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু ডাক্তার বললেন, ভবিষ্যতে এমন হলে গর্ভবতী মহিলার জীবন বিপন্ন হতে পারে। আমি জয় ভাবিকে বললাম, কয়েকদিন আগে আমি তোমাকে বলেছিলাম রতন আমার রুমে এসে শুধু পেটে হাত দেয় না, অন্য অন্যায় করার চেষ্টা করে। কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করেনি। এখন আমি নিশ্চিত যে তুমি আমার কথা বিশ্বাস করবে। সে অনুভব করেছিল যে আমি কখনোই কল্পনা করতে পারিনি যে গর্ভাবস্থায় আমি এমন একটি ন্যক্কারজনক ঘটনার শিকার হব। হঠাৎ রতন ভাইয়া ওই সব কাজ শুরু করল। যখন সে আমার গাউনটা নিচ থেকে সরিয়ে দিল, আমি জোরে চিৎকার করতে লাগলাম। আজ রতন সমস্ত সীমা অতিক্রম করেছে। সে আমার মুখে হাত দিয়ে আমার চিৎকার থামানোর চেষ্টা করল। তারপর আমি রুমে জুড়ে চিৎকার করতেই আলো জ্বলে উঠল এবং সে মুখ ফিরিয়ে নিল। জয়া ভাবে সে দেখল রতন আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছিল। এখন জয়া ভাবে বিশ্বাস হচ্ছিল যে আমি তাকে যা বলেছিলাম সব সত্য। কারণ আমি গর্ভাবস্থায় সব কাজ মোটেও শোভা পায় না। তারপরে আবার আমরা একটি কন্ট্যাক্ট করেছিলাম। তাই জয়া ভাবি রতনকে বুঝিয়ে নিয়ে যায় রতন ভাই তার ভুল বুঝতে পারে। কারণ এই অবস্থায় সব কাজ করলে আমার গর্ভে থাকা সন্তানের জন্য অনেক খারাপ কিছু ঘটবে। তার কিছুদিন পর আমি সন্তান জন্ম দেয়। সন্তান জন্মের পর সে আমাকে টাকাও বাড়ি দিয়েছিল। এরপর জয়া ভাবি রতনকে নিয়ে তার মায়ের বাড়িতে চলে যায়। আর আমি এই টাকা পয়সা আর বাড়ি নিয়ে সুখে থাকতে শুরু করি।
বন্ধুরা, ভিডিও মাঝে তোমাদের একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম হাজার হাজার গল্প আমাদের চ্যানেলে দেওয়া হবে, তাই দুর্যোগ সহকারে গল্পগুলো শুনুন, অনেক মজা পাবেন। একদিন আমার মামা আমাকে তার একটি কাজ করে দিতে বললেন। তখন আমি বাড়িতে একাই ছিলাম। মামা আমাকে তার বেডরুমে নিয়ে গিয়ে শান্ত পরিবেশে বসালেন। একটু পরেই আমি এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করতে লাগলাম। মামা 3 ঘন্টার মতো তার ইচ্ছা পূরণ করলেন। আমার নাম কুসুম, বয়স 18 বছর, দেখতে স্লিম ও ফর্সা। আমার অলৌকিক সৌন্দর্যের জন্য মহল্লার সবাই আমাকে চিনত, আর বাইরে বের হলে সবাই আমার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকত। মনে হতো তারা আমাকে কিছু বলতে চায়। কিন্তু আমার এই সৌন্দর্যের আড়ালে ছিল দুঃখে ভরা একটি জীবন। অনেকদিন আগে আমি আমার বাবা মাকে হারাই। তারপর আমার মামি আমাকে তাদের বাড়িতে নিয়ে যান। কিন্তু সেই বাড়িতে আমি নিজেকে নিরাপদ মনে করতাম না। আমার মামা সবসময় আমার দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন। তার এভাবে তাকানোর পেছনে যেন কোনো রহস্য লুকিয়েছিল। প্রতিদিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত এবং আমি নিজেকে আরও বেশি অস্থির মনে করতাম। আমি জানতাম না কিভাবে আমার মামা সেই দৃষ্টি এবং অনুভূতি থেকে নিজেকে মুক্ত করব। একদিন মামি বাড়িতে না থাকায় মামা বাইরে থেকে আসে। মামা জানতেন না যে মামি বাড়িতে নাই। আমি খুব ভয়ে ছিলাম, কারণ জানি না মামা ঘরে ঢুকে আমার সাথে কি করবে। আমার ভয়ে আমি বাড়ি থেকে বের হওয়ার সাহস পাইনি। দরজাটা কাঁপতে কাঁপতে খুলে দেওয়ার আগে বললাম, অন্যদিকে দাঁড়ান। মামা আমাকে জিজ্ঞাসা করলেন, কেন এত সময় লাগল দরজা খুলতে? আমি কি বলব বুঝতে পারছিলাম না। দরজা বন্ধ করে মাথা নিচু করে তার পিছু নিলাম। মামা যেন মামির কথা জিজ্ঞেস না করেন। তবুও মামা আমাকে জিজ্ঞেস করলেন, তোমার মামি কোথায়? আমি কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম এবং খাবার এনে তার সামনে রাখলাম। তার সামনে বেশিক্ষণ থাকতে চাইনি, তাই খাবার দেওয়ার সাথে সাথে চলে গেলাম। কারণ আমি জানি যদি জানতে পারে মামি বাড়িতে নাই, তাহলে হয়তো আজকে সে আমার সাথে খারাপ কিছু করবে। দ্রুত নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম এবং মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন তাড়াতাড়ি খাবার শেষ করে মামা চলে যান অথবা মামিচের ফিরে আসেন। কিছুক্ষণের মধ্যেই দরজায় ঠকঠক শব্দ শুনে আমার মনে একটা সাহস চলে আসে, কারণ আমি দেখলাম আমি চলে এসেছে। তাকে দেখে আমি খুব খুশি হলাম। আমার ভয় আস্তে আস্তে দূর হচ্ছিল। আমার মামা মামিকে তার পছন্দমতো বিয়ে করেছিলেন এবং এরপর মামি বাধ্য হয়ে মামার বাড়িতে থাকতে শুরু করেন। আমার যখন 7 বছর বয়স, তখন আমি একজন পুরোহিতকে বিয়ে করেন। আমার মামা আমাদের ছেড়ে চলে যান। পুরোহিতের সাথে বিয়ে করার উদ্দেশ্য ছিল যাতে আমি সৎ মামার তত্ত্বাবধানে বড় হতে পারি এবং তিনি আমাকে নিজের মেয়ের মতো যত্ন করবেন। আমিও তেমনটাই ভেবেছিলেন। আমার এইসব মামা সত্যি আমার যত্ন নিতেন এবং আমার প্রতিটি ছোট প্রয়োজন মেটাতেন। আমি আমার আসল মামাকে হারানোর পরেই সৎ মামা আমার সব কিছু হয়ে ওঠেন। সময় দ্রুত কেটে যায় এবং তার প্রতি আমার ধারণা খুবই ইতিবাচক ছিল। কিন্তু যখন আমি 16 বছরে পা দিলাম, তখন বুঝতে পারলাম আমার প্রতি ভালোবাসা ছিল, তবে তার মামার মতো ছিল না। আমি এখন কিছুটা জ্ঞানী হয়ে উঠেছিলাম। আমাকে নিয়মিত বাইরে যেতে হতো। অনেক বন্ধু ছিল এবং তাদের কাছ থেকে জানতে পারি যে আমার এই মামা একজন ভালো মানুষ, কিন্তু আমি তাকে পছন্দ করতাম না। সবকিছুই মিথ্যে মনে হতো। আমি এসব কথা কখনো আমাকে বলেনি, তবে শুধু মামাকে বলতাম। আমার মামা 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। তবু আমাদের বাড়ির উঠানের এক কোণে একটি ছোট রুম ছিল, যেখানে মা বাচ্চাদের টিউশনি করাতেন। মামিমা আমি সেই রুম সম্পর্কে জানতাম না। ছোটবেলায় আমার মা আমাকে সেই রুমে পড়াতে নিয়ে যাননি, বরং একটি আলাদা ঘরে পড়াতেন। আমি তার কাজকে ভালোবাসায় পূর্ণ মনে করতাম এবং অনুভব করতাম যে তিনি আমাদের ভালো চান। যখন তিনি অন্য বাচ্চাদের পড়াতেন, আমরা দুজনই চুপচাপ থাকতাম, কিন্তু আমি গভীরভাবে চাইতাম যে তিনি আমাকে সেই সেশনে অন্তর্ভুক্ত করুক। বড় হওয়ার পর এবং জিনিসগুলি আরও ভালোভাবে বোঝার পর বুঝতে পারলাম হয়তো শুধু একটি আকাঙ্ক্ষা ছাড়া আরও কিছু ছিল। টিউশনের সময় গোপনীয়তা। হয়তো তার কর্মের পিছনে এমন কিছু লুকিয়ে ছিল যা আমি আগে বুঝতে পারিনি। আমার কৌতূহল আর সামলাতে না পেরে একদিন সাহস করে মাকে জিজ্ঞাসা করলাম কেন তিনি আমাকে অন্য বাচ্চাদের সাথে পড়তে দেননি। তারপর আমি সেই রুমের দিকে এগিয়ে গেলাম, যেখানে সব বাচ্চারা ছিল। তারা ছুটির জন্য প্রস্তুতি নিচ্ছিল।
তবে সব কিছুর মধ্যে আমি লক্ষ্য করলাম একটি 10 বছর বয়সী মেয়ে কান্নায় ভেঙে পড়েছে। মামা তাকে জোর করে থামাচ্ছেন এবং বাড়ি না যাওয়ার জন্য বলছেন। মেয়েটি বাড়ি যেতে চেয়েছিল, কিন্তু মামার আচরণ ছিল বেশ কৌতূহলজনক এবং অস্বাভাবিক। আমি দূর থেকে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলাম। কিছুতেই বোঝা যাচ্ছিল না কেন এই পরিস্থিতি ঘটছে। মামা অবশেষে মেয়েটিকে ধরে অন্য ঘরে নিয়ে গেলেন। আমি যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না যে মামা এসব কি করছে। আমি পিছন পিছন গিয়ে দেখলাম দরজা বন্ধ হয়ে গেল এবং মামা মেয়েটিকে শান্ত করার চেষ্টা করছেন। আমি সব কিছু চুপচাপ দেখে যাচ্ছিলাম এবং তখনই বুঝতে পারলাম যে আমার বন্ধুর আমার সম্পর্কে যা বলেছিল তা হয়তো সঠিক ছিল। আমার মনে আমার প্রতি ঘৃণার বিষ জন্ম নিতে শুরু করেছিল, কিন্তু আমি তা প্রকাশ করতে পারছিলাম না। অন্য সবার কাছে তিনি ছিলেন একজন দেবতা। বিশেষ করে আমার মামির কাছে তিনি শুধু স্বামী ছিলেন না, আরও অনেক কিছু। আমার মধ্যে থাকা আবেগগুলো খুবই বিভ্রান্তিকর হয়ে উঠেছিল। যিনি আমাকে বড় করেছেন তার সম্পর্কেই দ্বিধা আমাকে ছিঁড়ে ফেলছিল। আমি অনুভব করেছিলাম যে এই মুহূর্তটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আসবে। এমন একটি মুহূর্ত যেখানে গোপন সত্য প্রকাশ পাবে এবং সম্পর্ক ভেঙে যাবে। এখন থেকে আমি মামাকে গোপনে নজর রাখতে শুরু করব। এটা ঠিক যে এখন প্রতি 34 দিন পর পর মামা কোনো না কোনো বাচ্চাকে থামানোর চেষ্টা করতেন, কিন্তু লক্ষণীয় বিষয় হল তিনি সবসময় মেয়েদেরই থামাতে, ছেলেদের নয়। সেই কাঁদতে থাকা মেয়েটি আমার সন্দেহের সত্যতা প্রমাণ করেছিল, কিন্তু মামা যা বলেছিলেন তা কেউ বিশ্বাস করতে প্রস্তুত ছিল না। তিনি বলতেন সবকিছু বিশ্বাস করা উচিত নয়, বিশেষ করে যা শোনা যায়। যদি কিছু ভুল হয় তাহলে তোমার সাথে এমন কিছু হতে পারে। তিনি জানতেন যে তিনি আমার আসল বাবা মা নন, তবুও তিনি কতটা ভালোবাসেন তা দেখে অনুমান করতে পারতেন যে তিনি ভুল করতে পারেন। কিন্তু সেই দৃশ্য আমার সামনে ছিল, তাই আমি কখনো কখনো সঠিক এবং ভুলের মধ্যে দোলাচল করতাম। আমি ভাবতাম তিনি আমার মামা নন, আবার মাঝে মাঝে ভাবতাম যে আমি তার সম্পর্কে যা বলেছে তা সঠিক। এভাবে সময় কেটে যাচ্ছিল এবং আমার প্রতি আমার ঘৃণা বাড়ছিল। এখন আমার বয়স 18 বছর এবং মামি আমাকে তার স্কার্ফ বোর্ড স্কুলে পাঠাতেন। কারণ আমি অনেক সুন্দর ছিলাম, তাই তিনি এমনটা করতেন। আমি ধার্মিক পরিবারের সদস্য ছিলাম এবং আমিও ধার্মিক ছিলেন, কিন্তু মামার প্রতি আমার কষ্ট বাড়তে লাগল। আমি যত বড় হচ্ছিলাম তার দৃষ্টি আমার দিকে ততই গভীর হতে লাগল। এখন তিনি আমার দিকে অশ্লীল দৃষ্টিতে তাকাতে লাগলেন। আমি ঘরে গিয়েও বড় স্কার্ফ পরতে শুরু করলাম এবং তার সামনে যাওয়া এড়াতে লাগলাম। তার সাথে খুব কমই কথা হতো। আমার পরিবার ছিল ধর্মীয়। আমার মামা মন্দিরের পুরোহিত ছিলেন এবং আমি খুব ধার্মিক। তাদের অপ্রীতিকর দৃষ্টি এড়াতে আমি মরিয়া হয়ে উঠেছিলাম। ঘর থেকে বের হওয়ার সাথে সাথে বড় স্কার্ফ দিয়ে নিজেকে ঢেকে ফেলতাম, কৌতূহলী চোখ থেকে নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু এমনকি বাড়ির 4 দেওয়ালের মধ্যেও আমি মামার শ্বাসরুদ্ধকর উপস্থিতি থেকে বাঁচতে পারতাম না। যেখানেই যেতাম তার অপছন্দনীয় দৃষ্টি আমাকে তাড়িয়ে বেড়াত পেছন পেছন। তার প্রতিটি পদক্ষেপে ছায়া হয়ে তার সাথে সংঘর্ষ এড়াতে দিকপ্রতিজ্ঞ ছিলাম। নিজেকে সবার থেকে গুটিয়ে রাখতাম যতক্ষণ না আমার উপস্থিতি প্রায় অদৃশ্য হয়ে যেত। যত কম সম্ভব কথা বলতাম। মা আমি সবসময় আমাকে মামার ভালোবাসা ও যত্নের বিষয়ে আশ্বস্ত করতেন। তিনি আমাকে আদর করে শিক্ষা দিতেন, কিন্তু এখন তিনি চুপ থাকতে শুরু করলেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমার মামা সম্পর্কে আমি যা বলেছি তা সত্যি ছিল। যদিও তিনি আমার মামা ছিলেন, যখন একজন ভাগ্নি তার মামার সাথে নিরাপদ বোধ করে না তখন সেই সম্পর্কটা আর স্বাভাবিক থাকে না। আমি সবসময় অনুভব করতাম যে মামা আমাকে তার ভাগ্নি হিসাবে দেখেন না। তিনি আমার যত্ন নিতেন না এবং আমার ইচ্ছাগুলি পূরণ করতেন না। এখন আমাকে আমার দেখাশোনা করতে হতো, যার কারণে তিনি কোথাও যেতে হলে আমাকে সাথে নিয়ে যেতেন। তিনি অপেক্ষা করতেন এমন সময়ের জন্য যখন মামা বাড়িতে থাকতেন না, অথবা আমাকে সাথে নিয়ে যেতেন, কারণ এলাকার মানুষের ভয়ে আমাকে একা রেখে যেতে পারতেন না। সবাই বলতো আমি ভাগ্যবান যে আমার মামা একজন দেবতার মতো, যিনি আমাকে একজন সত্যিকারের মা আমার চেয়েও বেশি ভালোবাসেন। কিন্তু কেউ জানত না আমি ঘরে কি অসুবিধায় ছিলাম। আমি এমনকি রাতে রুমের ভেতর থেকে তালা দিয়ে ঘুমাতাম। দরজায় হালকা ঠোকা দিলেও আমার ঘুম ভেঙে যেত এবং মাঝে মাঝে ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যেত। মাঝরাতে পানির প্রয়োজন হলেও ঘর থেকে বের হতাম না। এমন জীবন যাপন করেও যখন মানুষ বলতো আমি ভাগ্যবান, তখন আমি কষ্টের মধ্যে থাকতাম। আমার মন আমার মুখে ঘুষি মারতে চেয়েছিল, কিন্তু আমি কিছু করতে পারিনি।
তাই সবসময় চুপ থাকতাম। এখন মনে হচ্ছে আমিও তার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা করছেন। কারণ আমি দেখলাম দিন দিন তিনি আরও চুপচাপ হয়ে যাচ্ছেন এবং প্রায় লুকিয়ে কাঁদতেন। হয়তো তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এখন সেই সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। একদিন আমি গ্রামে মোড় দিয়ে যাচ্ছিলাম এবং একটি মহিলাকে দেখতে পেলাম। মহিলাটি আমার মামির কাছে এসে নিচু স্বরে বলছিলেন যে তিনি আর তার মেয়েকে মামার বাড়িতে পাঠাতে চান না। তিনি বললেন তার মেয়ের সঙ্গে মামার আচরণে কিছু সমস্যা হয়েছে এবং তিনি তার মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমি তাকে বোঝানোর চেষ্টা করলেন যে হয়তো এটি ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু মহিলাটি অনড় ছিলেন যে মেয়ের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই উদ্বেগ ও অনিশ্চয়তার মাঝে মামি একটি সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই কুসুমের মামার সাথে কথা বলবেন এবং নিশ্চিত করবেন যে এমন কোনো ঘটনা আর না ঘটে। রাতে মামি দিদার সাথে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তিনি মামার সাথে কথা বলতে শুরু করলেন। আমি লুকিয়ে সব দেখছিলাম। কিন্তু মামা হঠাৎ রেগে গিয়ে মামির উপর হাত তুললেন। আমি সামনে এসে মাকে বাঁচানোর চেষ্টা করলাম কিন্তু পাইনি মহিলারা। এরপর আমার মামার সম্পর্কে কথা বলতে লাগলেন। সেদিন রাতে মামা মামির উপর খুব রেগে গেলেন এবং আমি অসহায়ভাবে সব দেখলাম। তিনি রেগে গেলে মামিকে অনেক মারতেন। তার নিষ্ঠুরতার মামি চুপচাপ সহ্য করতেন কারণ তার আর কিছু করার ছিল না। কিন্তু আজ পর্যন্ত মামা আমাকে কিছু বলেননি এবং আশা করি তিনি আর কখনো আমাকে আক্রমণ করবেন না। যদিও তিনি অন্য মেয়েদের মতো আমাকে কষ্ট দিতে পারতেন, আমি তাকে সবার সামনে মামা হিসেবে উপস্থাপন করতে বাধ্য হয়েছি। অনেকেই জানত না যে তিনি আমার আসল মা নন। আজ মামি ঘরের ভেতরে বসেছিলেন, কারণ তাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হয়েছিল। সেই সময় মামা বাড়িতে ছিলেন এবং রাতের খাবারের জন্য আসতে হয়েছিল। কিছুক্ষণ পর দরজায় ধাক্কার শব্দ শুনে আমি দরজা খুলতে গেলাম। দরজায় শুধু আমার মামা দাঁড়িয়েছিলেন এবং যা শুনেছিলাম সব কিছু সত্যি বলে মনে হচ্ছিল। এত বছরের ভয় আমার মনে ছিল। এরপর যখন জ্ঞান ফিরে পেলাম আমি আমার পাশে বসেছিলেন, কিন্তু আমি তাকে প্রশ্ন করতে পারিনি। আমার মাথা ব্যথা এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল এটি আমার প্রাণ কেড়ে নেবে। আমি মামির দিকে তাকিয়ে দেখলাম তিনি খুব চিন্তিত। কিন্তু মামা এসব পাত্তা দিতেন না। তিনি তার প্রতিদিনের কাজে ব্যস্ত থাকতেন। তিনি মনে করতেন কিছুই ঘটেনি। লোক দেখানোর জন্য মাঝে মাঝে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেন। এলাকায় অনেকেই আমার সুস্থতার খোঁজ নিতে আসত এবং আমাকে প্রশ্ন করত। কিন্তু আমি কি উত্তর দিতেন? মা, আমি উদ্বিগ্ন হয়ে অদ্ভুত প্রশ্নের সম্মুখীন হতেন, আর আমি অসহায়ভাবে সব সঙ্গে করতাম। এখন কেন তাকে এত চিন্তিত দেখাচ্ছে তা আমি বুঝতে পারছিলাম। তবে এরপর থেকে আমি দিনরাত আমার সাথে থাকতেন, এমনকি রাতে আমার সাথে ঘুমাতেন। এতে আমার মনেও শান্তি লাগত। আমি নির্ভয়ে ঘুমাতে পারতাম। এই ঘটনার পর 4 মাস কেটে গেল, কিন্তু মামা আর কোনো খারাপ কাজ করেননি। তাই আমার এবং মামির কষ্ট কিছুটা কমে গিয়েছিল। এভাবে চলতে থাকে। একদিন মামা যথারীতি মন্দিরে গিয়েছিলেন, কিন্তু পরের দিন যখন তিনি মন্দিরে গেলেন তিনি আর ফিরে এলেন না। লোকজন আমাদের বাড়িতে এসে খোঁজ নিতে শুরু করল, কিন্তু আমরা নিজেরাও কিছু জানতাম না। খবরটি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। সেখানকার সবাই নিজ নিজ উপায়ে মামাকে খুঁজতে লাগল, কিন্তু কেউ তাকে খুঁজে পেল না। এটি আমাদের জন্য রহস্যময় হয়ে ওঠে, কারণ মামা না জানিয়ে কোথাও যেতেন না। তার কোনো পরিবার ছিল না, কোনো ভাইবোন ছিল না। তাহলে তিনি কোথায় গেলেন? তার কোনো শত্রু ছিল না যে তাকে কোনো ক্ষতি করতে পারে। তার নিখোঁজ হওয়া মর্মান্তিক হলেও আমার এবং চাকরির জন্য এটি কিছুটা স্বস্তির ছিল, কারণ আমরা তার উপস্থিতিতে সব সময় অনিরাপদ বোধ করতাম। সবাইকে দেখানোর জন্য আমরাও তার নিখোঁজ হওয়ার জন্য উদ্বিগ্ন ছিলাম। গ্রামের লোকজন মামিকে অনুরোধ করলে থানায় একটি নিখোঁজ রিপোর্ট দায়ের করতে, কিন্তু আমি খুবই ভেঙে পড়েছিলেন। তিনি মানতে পারছিলেন না যে এই বাড়িতে আর মামা ফিরবেন না। এটা তার স্বামীও ছিল, তাই মামি অভিযোগ করার অনুমতি দিয়েছিলেন। এরপর পুরো গ্রাম আমাদের খুব যত্ন নিতে শুরু করে। আর এই সমস্ত কিছু ঘটেছিল সেই একই ব্যক্তির কারণে। আমার মামা জানতে পেরে আমি আর আমার মামি এলাকার কিছু দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে থানায় পৌঁছলাম। কিন্তু সেখানে আমার মামাকে দেখে সবাই অবাক হয়ে গেল। সে কালো রঙের কুর্তা এবং ধুতি পরে ঘুরে বেড়াত, আর এখন সে প্যান্ট শার্ট পরে। তার চুল এলোমেলো এবং তার ঘাড় আলাদা ছিল। আমরা মনে মনে নিশ্চিন্ত হলাম, কারণ কেউ বিশ্বাস করতে পারছিল না যে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে।
শুনলাম সেই মন্দিরের পুরোহিত সেজেছিল এবং এখানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। পুলিশ তাকে প্রশ্ন করল, তুমি কি একই পুরোহিত? সে বলল, হ্যাঁ, আমি একই ব্যক্তি। তারপর সে পুরো ঘটনা বলতে শুরু করল, যা শুনে আমরা সবাই অবাক হলাম। বাস্তবে সে পণ্ডিত বা পুরোহিত ছিল না। সে একজন ব্যবসায়ীর ছেলে এবং জানে না কোথায় জন্মেছে। সে ছোটবেলায় অর্থ উপার্জন করত, কিন্তু তার খুব কম যত্ন নেওয়া হয়েছিল। প্রায় ৮ বছর বয়সে এখানে ওখানে ঘুরে বেড়াত এবং ৬ বছরে ভাবে বেঁচেছিল। প্রথম চুরি করে সে ১৩ বছর বয়সে, তারপর ধীরে ধীরে তার মতো অনেক ছেলেকে নিয়ে একটি দল তৈরি করে ছোটখাটো চুরি তার দ্বিধা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে সে বড় বড় বাড়ি এবং ব্যাংক ডাকাতি করতে শুরু করে। একবার চুরির মাঝেই ধরা পড়ে, কিন্তু দলের অন্য সব ছেলেরা কোনোভাবে পালিয়ে যায়। সে জেলে থেকে যায়। জানা যায় সে ধর্ম সম্পর্কে কিছুই জানত না, বরং গল্প বানিয়ে এবং অন্যদেরকে বিভ্রান্ত করে জ্ঞানী হওয়ার ভান করত। এই রহস্য ফাঁস হওয়ার পর পুরো সম্প্রদায় অবাক হয়ে যায়, বিশেষ করে একজন মহিলা, আমার মামি। তার বিশ্বাসঘাতক স্বামী মিষ্টি কথায় এবং মিথ্যা প্রতিশ্রুতিতে ফেঁসে গিয়েছিলেন। তার মোহনীয় হাসির আড়ালে লুকিয়েছিল বিদ্বেষও ছিল না। মামার প্রতারণা এবং মেয়ে নির্দোষ তা জানার পর মা মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তাকে প্রশ্ন করেন সেই ঘটনাগুলি সম্পর্কে যা তার মেয়ের ভাগ্যকে প্রভাবিত করেছিল। যেদিন মামাকে অচেতন অবস্থায় পাওয়া গেল, সে তার স্বার্থপর আকাঙ্ক্ষার জন্য আমাকে শোষণ করেছিল, যতক্ষণ না আমি তার নিষ্ঠুরতার কারণে হতবাক হয়ে যায়। আমার মামি দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেন যে মামাকে অবিলম্বে গ্রেফতার করা হয়। এরপর মামির ভিন্ন কাজের জন্য ডিভোর্সের মামলা করতে হয়। সময় সব কিছু পরিবর্তন করে দিল।